নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকে আমাদের আলোচনার শীর্ষক রাষ্ট্রের আক্রমণ, মাওবাদ নকশালবাদ শেষ। আজ থেকে 58 বছর আগে, ঠিক 58 বছর আগে 1967 সালের 25শে মে বড়ঝড়ু জোতের কাছে পুলিশ আর কৃষকের মধ্যে সংঘর্ষ হয়। কৃষকের ছোঁড়া তীরে পুলিশের দারোগা সোনাম ওয়াংদি নিহত হয়। আর তারপরেই রাষ্ট্রের পুলিশের অত্যাচার নেমে আসে। জয় সিং জোত, ঘুঘু জোত, পুলিশ ঢুকছে শুনে বেঙ্গাই জোত আর প্রসাদ জোতের কৃষকরা অস্ত্রশস্ত্র নিয়ে সেদিকে রওনা দেন। মহিলারা এসে হাজির হন প্রসাদ জোতের স্কুলের সামনে। পুলিশ বাহিনীর ট্রাক বেঙ্গাই জোত থেকে হাজির হয়ে গেছে প্রসাদ জোতে। পথ অবরোধ ছড়াতে পুলিশ ওই নিরস্ত্র নারীদের ওপরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। গুলি খাওয়া নারীরা একের পর এক মাটিতে লুটিয়ে পড়েন। তারিখটা 25শে মে 1967। নকশালবাড়ি দিবস। সেই নকশালবাদ মাওবাদ নাকি শেষ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বেড়াতে যাওয়া মানুষদের সুরক্ষা দিতে পারেন না, তার নামে ফুলকপি হাতে মেম তৈরি হয়ে গেছে নকশালবাড়ি শেষ, মাওবাদ শেষ। এই আলোচনা, আজকের আলোচনা তাদের জন্য নয় যারা গত 5-7 বছরের মধ্যে 2বার 3বার 4বার নিজেদের অবস্থান পাল্টেছেন গিরগিটির মতো। আত্মরক্ষার খাতিরে নয়, মোটা টাকার প্যাকেজ এনাদের কখনো বাম করেছে, কখনো দক্ষিণ, কখনো মধ্য, এবং তার সঙ্গে চরম অশিক্ষিত বোধবুদ্ধি। না, আমি এই আলোচনার শুরুতেই এদেরকে বাদ দিতে চাই। নকশালপন্থী, মাওবাদী, বামপন্থার কথা শুনলেই যাদের দাঁত হাজা চুলকুনি বেড়ে যায় তাদেরকে বাদ দিয়ে এই আলোচনা করছি। এনারা সেই 28শে জুলাই চারুবাবুর মৃত্যুর পর থেকে আজ অব্দি 1000 বার নকশালপন্থা, মাওবাদ, বামপন্থার মৃত্যু ঘোষণা করে ফেলেছেন এবং অবাক হয়ে দেখেছেন যে এরা রক্তবীজের দল। এক মাথা যায় তো অন্য মাথা গজায়, এক যায় তো দুটো গজায়। ধরুন এই উপমহাদেশে একই সঙ্গে যখন ভারতে, বাংলাদেশে চীনপন্থী কমিউনিস্ট বিপ্লবীদের উত্থান, ঠিক সেই সময় শ্রীলঙ্কাতে 1965 সালের রোহানা বিজয় বীরার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল জনতা বিমুক্তি পেরমুনা, জেবিপি। প্রথম দিকে একটা বিপ্লবী যুব আন্দোলন গোষ্ঠী হিসেবে গোপনে কাজ করত, যার লক্ষ্য ছিল শ্রীলঙ্কায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটানো। 1971 সালে জেবিপি প্রথমবারের মতো প্রকাশ্যে আসে। প্রধানমন্ত্রী সিরিমাবো বন্দরনায়েকের সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহ খুব তাড়াতাড়ি দমন করা হয়, কিন্তু এতে প্রায় 4000 থেকে 5000 মানুষ, জেবিপির সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ, নিহত হয় এবং হাজার হাজার যুবককে গ্রেপ্তার করা হয়, গুমখুন করে দেওয়া হয়। রেহানা বিজয় বীরার সহ শীর্ষ নেতারা কারাবন্দী হন এবং জেবিপিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপরে জেবিপির সেকেন্ড ফেজ 1987 থেকে 1989 সালের মধ্যে জেবিপি আবারও সশস্ত্র আন্দোলন শুরু করে, এবার ইউনাইটেড ন্যাশনাল পার্টি ইউএনপি সরকারের বিরুদ্ধে। এই সময় আক্রমণ প্রতি আক্রমণ ব্যাপক আকার নেয় এবং হাজার হাজার মানুষ নিহত হয়। 1989 সালে রেহানা বিজয় বীরাকে গ্রেপ্তার করে হত্যা করা হয় এবং জেবিপিকে আবারও নিষিদ্ধ ঘোষণা করা হয়। 1994 সালে জেবিপি গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসে এবং সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করে। সর্ববংশ অমরাজ সিংহের নেতৃত্বে দল আবার কাজ শুরু করে, ধীরে ধীরে একটা বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই মুহূর্তে জেবিপি ন্যাশনাল পিপলস পাওয়ার এনপিপি জোটের নেতৃত্ব দিচ্ছে। 2024 সালে জেবিপি নুরা কুমারা দিসানায়েকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। জেবিপির বক্তব্য, আমাদের ভিত্তি সেই সশস্ত্র বিপ্লবের দিন থেকে, সেদিন যা দরকার ছিল আমরা তাই করেছিলাম, তারপরে আমাদের যা মনে হয়েছে আমরা তাই করেছি। অর্থাৎ তারা সেই ইতিহাসকে অস্বীকার করছেন না। নেপালেও আমরা দেখেছি মাওবাদী সংগ্রাম, সশস্ত্র আন্দোলন। এই উপমহাদেশে এই নকশাল পন্থার আগুন ছড়িয়েছিল নকশালবাড়ি থেকে, আর তাকে সামলাতে ইন্দিরা গান্ধী একধারে, সিদ্ধার্থ শঙ্কর রায় অন্যধারে,
স্যাম মানেকশাকে দায়িত্ব দিয়েছিলেন। হ্যাঁ, এতটাই তীব্রতা ছিল সেই আন্দোলনের। তারপর দলের মধ্যে নানান উথাল পাথালের আবহে চারুবাবুকে ধরা হলো, ওষুধ না দিয়ে খুন করা হলো। বাংলাদেশে সিরাজ সিকদারকে ধরা হলো, মুজিবুর রহমানের নির্দেশে তাকেও খুন করা হয়েছিল। সাভারের কাছে ফেক এনকাউন্টারে খুন করা হয় সিরাজ সিকদারকে। আর হ্যাঁ, এসব যখন হয়েছে তখন আমরা ওই ঐক্যবদ্ধ উল্লাস শুনেছি, শেষ নকশালবাড়ি শেষ। সেই 69-এ চারুবাবুর সঙ্গে মত মেলেনি কানাই চ্যাটার্জি বেরিয়ে গিয়ে তৈরি করেছিলেন মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার। মূলত বিহার জুড়ে কাজকর্ম ছিল সেই সময়, বিহারের ঝাড়খণ্ড অঞ্চলেও কাজকর্ম ছিল। সিপিআইএমএল এর আর একটা গ্রুপ, আর একটা ধারা ভোজপুর মধ্য বিহারে কাজ করতেন। সাধারণ সম্পাদক ছিলেন জহর বা সুব্রত দত্ত। বিহারের দক্ষিণে কাজ করতো পার্টি ইউনিটি গ্রুপ। ওদিকে কোন্ডাপল্লী সীতারামাইয়া তৈরি করেছিলেন পিপলস ওয়ার গ্রুপ। মতের পার্থক্য, কিন্তু নানান অঞ্চলে কমিউনিস্ট বিপ্লবীরা কাজ করছিলেন। কেন? চারু মজুমদার মারা গেছেন, বাংলার মানুষ আর রুনুদা কফিনে শেষ পেরে একটু ঠুকেই দিয়েছিলেন, কিন্তু কাজ চলছে। কেন? আবার গজিয়ে উঠলো কেন? কারণ এই গোষ্ঠী সেই গোষ্ঠী কি করবে, কে করবে, কতটা সশস্ত্র হবে, কতটা হবে না, কোন রণকৌশল নেবে, নির্বাচনে আসবে কি আসবে না ইত্যাকার জটিল প্রশ্নের বাইরে খিদে আছে, লুট আছে, উচ্ছেদ আছে, বেকারি আছে, ক্ষমতার আস্ফালন আছে, নির্লজ্জ বৈষম্য আছে, আর চূড়ান্ত শোষণ আছে। আর এই বাস্তবতার থেকেই প্রতিবাদ আছে, তার বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন চেহারা আছে, থাকবে। আর এইখানেই লুকিয়ে রয়েছে কোট আনকোট নকশালপন্থা, মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, বামপন্থার শেকড়। সেই শেকড়ের টানে 1917-র বিপ্লব হয়, জারের বংশ নির্বংশ হয়। তা আবার পেছনের দিকে গেছে বটে, কিন্তু যাওয়ার আগে পৃথিবীকে সেই স্বপ্নের ঝলক কিন্তু দেখিয়ে দিয়েছে। মহিলাদের সার্বজনীন ভোটাধিকার থেকে, সোশ্যাল সিকিউরিটি থেকে, শিক্ষা স্বাস্থ্যের অধিকারের কথা বলার জন্য এখন আর কমিউনিস্ট পার্টির দরকার পড়ে না। এক ধাক্কায় 1917-তেই সারা পৃথিবীর মানুষকে সেই বাস্তবতা তারা বুঝিয়ে দিয়ে গেছেন। তারপরে আপনি লেনিনের মাথা কাটুন, মাও সেতুংকে আপনি জল্লাদ বলুন, আর আর্জেন্টাইন চে গেভারাকে উন্মাদ দিবা স্বপ্নের দেখা মানুষই বলুন, তাদের বিপ্লব জিতেছে, হেরেছে, এগিয়েছে, পিছিয়েছে, কিন্তু তার মধ্যেই অনেক 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 বদল এনে দিয়েছে গোটা পৃথিবীতে সেই বদলগুলো স্বীকৃত। আজকে সোশ্যাল সিকিউরিটি কোনো অবাক কথা নয়, ওটা বলার জন্য কোনো কমিউনিস্ট লাগে না। আর সংকটের সময়ে তারাই তো বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। যতবার পৃথিবীর সংকট এসেছে, নো পাচারান বলে তারা দাঁড় করিয়েছে। তাদের হাতেই পার পায়নি হিটলার, মুসোলিনি, তোজো। এখন আপনি নিশ্চয়ই সেই মার্কসিস্টদের থেকে, কমিউনিস্টদের থেকে, লেনিনবাদীদের বা টটস্কিবাদীদের থেকে এই নকশালবাদীদের, মাওবাদীদের আলাদা করে সেই বৃত্তের বাইরে এক হিংস্র চেহারা হিসেবে দাঁড় করিয়ে শান্তি পেতে চাইবেন, পালাবার রাস্তা পেতে চাইবেন। এরা তো মার্ক্সবাদী নয়, মাওবাদী। মাওবাদ বলে তো কিছু হয় না, এই জাতীয় মূর্খের তর্ক নিয়ে এই মাওবাদীদের মেরে পাট করে দেবার, ঘিরে ধরে গুলি করে মারার লাইসেন্সে ঠাপ্পা দেবেন, তাকে জায়েজ ঠাওরানোর চেষ্টা করবেন। কিন্তু আসুন, এই মাওবাদ, এই নকশালবাদ, এই উগ্রপন্থার জন্ম টিকে থাকার প্রেক্ষিতটা একটু দেখে নিন। কোন কারণে এরা টিকে আছেন কেবল না, নিজেদের বদলাচ্ছেন, পাল্টাচ্ছেন, নতুন চেহারা আবার সামনে আসছেন। শুরু থেকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গে ল্যান্ড রিফর্মস অ্যাক্ট তো 1955 সালের, বর্গাদার আইন তারও আগের 1950 সালের। তাহলে 1977-এ বাম সরকার আসার পরে বর্গাদার আইন হলো, ভূমি সংস্কার হলো, কেন বলা হয়? বলা হয় এই কারণে যে এসব আইনকে তাকে রেখেই জোরদার জমিদার রাজ চলছিল বেশ। প্রথম ঝাঁকুনিটা এলো ওই নকশালবাড়ি থেকে। সেদিন রাষ্ট্র গুলি, মিলিটারি, পুলিশ দিয়ে সামলেছিল। চারু মজুমদারকে লকআপে মেরে ফেলার পরেও রাষ্ট্র বুঝেছিল এই আগ্নেয়গিরির মুখটা না বন্ধ করলে আগুন বের হবেই। সেটা চারুবাবুর পরে অন্য কোনো বাবু আবার করবে। আলোচনাকে খুব ডিটেলে না নিয়ে গিয়ে একেবারে সোজা কথায় বলা যায় যে নকশালবাড়ির আন্দোলন দেশের সামনে ভূমি সংস্কারের একটা দাবি রেখেছিল। রাষ্ট্র সেই দাবির অনেকটা মেনেছে, যা মানেনি তা নিয়ে লড়াই জারি আছে। এবারে চলুন আমরা মধ্য 80-তে দেশের বিভিন্ন অঞ্চলে যে নকশালবাদ, মাওবাদের লড়াই চলছে তার দিকে তাকাই। চলেছে সে লড়াই মূলত ছিল উঁচু জাত আর নিচু জাতের লড়াই। হ্যাঁ, ভোজপুরের লড়াই দেখুন, অন্ধ্রতে উঁচু জাতের যোদ্ধারদের, জমিদারদের বিরুদ্ধে লড়াই দেখুন, 97-তে আরোয়ালে
লক্ষণপুর বাতে 58 জন দলিত মানুষকে খুন করা হয়েছিল। 99-তে জেহানাবাদের নারায়ণপুরে 12 জন দলিতকে খুন করেছিল। রণবীর সেনা, রাজপুত সেনার বিরুদ্ধে বিভিন্ন নকশালপন্থী গ্রুপের সশস্ত্র লড়াই চলেছে এবং সেই লড়াই দলিতদের লড়াই, দলিত অধিকারের লড়াইকে একটা ভাষা দিতে পেরেছিল। রাজপুত সেনা, রণবীর সেনার চিহ্ন মাত্র নেই, নকশালবাড়ি আছে। সেদিন সমাজের দলিতদের লড়াই এক অন্য মাত্রায় নিয়ে যাবার, তার জন্য দীর্ঘ এক সশস্ত্র লড়াইয়ের ফল আজকে জিসকি জিতনে ভাগেদারি উসকি উতনি হিস্সেদারি। কে বলছেন কথাটা? রাহুল গান্ধী বলছেন, নকশাল তো নন উনি। জাতিগত জননা কে মেনে নিচ্ছেন? নরেন্দ্র মোদী। নকশাল তো নন। কিন্তু কথাটা উঠেছিল কোথা থেকে? কথাটা উঠেছিল সেদিনকার সেই রাজনৈতিক আন্দোলন থেকে। কিন্তু ঠিক এই কথাটাই সেদিনকে কোন্ডাপল্লী সীতারামাইয়া, কমরেড জওহর, কানাই চ্যাটার্জিরা বলেছিলেন। তাদের সশস্ত্র হিংসার বিরোধিতা করুন, কিন্তু মনে রাখবেন ভগৎ সিং এর কথা, ইফ দ্য ডে ফর টু হিয়ার দ্য সাউন্ড হ্যাজ টু বি লাউড। মেনে নিলাম তাদের সশস্ত্র পথ একেবারে ভুল, কিন্তু সেই আওয়াজে কাজ তো হয়েছে। আজ রাষ্ট্রের মাথায় বসে থাকা লোকজন ভাগেদারি হিস্সেদারির কথা বলছেন। জানি তো এসবই তাদের নির্বাচনের আজকে পিঠে বানানোর অঙ্গ, কিন্তু এসেছে তো কথাটা, এবার তা নিয়ে বাকি লড়াইটাও হবে। সেই মধ্য 90 থেকে ওই নকশালবাদীদের বড় অংশ বুঝেছিল তাদের ঘাঁটি এলাকা দরকার, তাদের সশস্ত্র বাহিনী দরকার, আর তাদের চোখ পড়েছিল সব থেকে বেশি শোষিত নিপীড়িত আদিবাসীদের দিকে। হ্যাঁ, লুটমার চলছে সেখানে। সেই আদিবাসী শোষণের নয়া জমানা এলো মোদিজির হাত ধরে। তিনি ওই জল, জঙ্গল, জমি, ব্যাংক, রেল, বিমানবন্দর, সমুদ্র বন্দর সবকিছু বেচে দেবার কাজকে প্রাথমিক দায়িত্ব হিসেবে নিয়ে নিলেন। ফারাকটা হলো এবার সেই বেসরকারীকরণ হতে থাকলো কয়েকটা মানুষ কিছু হাউসের জন্য। খেয়াল করুন, যা কিছু অলাভজনক সেখানে রাষ্ট্রের টাকা ঢালা হচ্ছে। ইয়েস ব্যাংক অলাভজনক, টাকা আসবে কোথা থেকে? রাষ্ট্রীয় ব্যাংক থেকে সেখানে টাকা ঢালা হচ্ছে। আর যা কিছু লাভজনক, জল, জঙ্গল, জমি, রেল, এয়ারপোর্ট সব বেচে দাও, সব বেচা হচ্ছে। জনা 5-6 হাউসকে সব দিয়ে দাও। হ্যাঁ, বেচে নয়, দিয়ে দাও। তারা যে লাভ পাবে তার বিনিময়ে তারা বিজেপিকে দেবে দেশের ক্ষমতায় থাকার জন্য, যা যা করার তাই করবে, এটাই শর্ত। ধরুন রেল, ব্যাংক, বন্দর বেচে দিচ্ছে, তো সবাই জানেন দেশের জল, জঙ্গল, জমিও বেচে দিচ্ছে। 95% বৃষ্টি অরণ্যে ঢাকা সম্পেন ও নিকোবরী জনজাতির বাসস্থান, বিপুল সংকটাপন্ন বন্য প্রাণী, যেমন নিকোবর মেগাপড, কাঁকড়া থেকে খেকো বাঁদর থেকে লেদার ব্যাক কচ্ছপ, তাদের আবাস হচ্ছে ওই গ্রেটার নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভে বিরাট অংশ। গ্যালাথিয়া বের পুরোটা ধ্বংস করে 8.5 লক্ষ গাছ কেটে আন্তর্জাতিক সমুদ্র বন্দর, এয়ারপোর্ট এবং প্রমোদ শহর তৈরি করছেন মোদী সরকার। সবার অলক্ষ্যে দেশের পরিবেশ বনমন্ত্রক আসল কাজটা সেরে ফেলেছে। আর সেটাই হলো নামমাত্র কিছু রেগুলেটরি আর কম্পেনসেটরি শর্ত চাপিয়ে কেন্দ্রীয় সরকারের 75,000 কোটি টাকার এই সাধের প্রকল্পটি, পোশাকি নাম ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, ICTT, তাতে ছাড়পত্র দিয়ে দিয়েছে। আসুন দেখুন, এক আসাম কোল মাইনিং প্রজেক্ট, দেইং পাটকল এলিফ্যান্ট রিজার্ভ 2004-এর 13 জুন আসামের ডিব্রুগড় আর তিনসুকিয়া জেলার 111 স্কোয়ার কিলোমিটার জমি জুড়ে রেন ফরেস্টকে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়েছিল। ভারতবর্ষের সমতলে এটা সব থেকে বড় রেন ফরেস্ট। 47টা প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে, 47টা প্রজাতির সরীসৃপ আছে, 300টার বেশি প্রজাপতি আছে এই অরণ্যে, হাতি তো আছে, তার সঙ্গে 293টা প্রজাতির পাখি আছে, 1 ডজনের বেশি উপজাতি মানুষের বসবাস এইখানে। তার পাখে খাম্যাং, খামতি ইত্যাদি এরকম 1 ডজন উপজাতি মানুষ এখানে থাকে। তাইফাকেদের নাম আপনারা শুনেছেন, যারা এই প্রকৃতির মধ্যে বড় হয়, বেড়ে ওঠে। সেখানে কোল মাইনিং প্রজেক্ট সারা বিশ্ব ফসিল জ্বালানির ব্যবহার কমাচ্ছে, কিন্তু আদানি আম্বানি চায় অতএব বেঁচে। একটা সময় কংগ্রেসে থাকা হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন। জেলে যাওয়ার ভয়ে তিনি আজ এই প্রকল্পের পাশে আছেন, এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 2, তেলেঙ্গানা ইউরেনিয়াম সার্ভে, আমরাবাদ টাইগার রিজার্ভ, নালামাল্লার জঙ্গল, যেখানে YSR রেড্ডির হেলিকপ্টার ভেঙে পড়েছিল, সেইখানে আছে এই আমরাবাদ রিজার্ভ, টাইগার রিজার্ভ। এর তলাতে আছে প্রচুর ইউরেনিয়াম।
শকুনের চোখ চকচক করছে, বহুদিন ধরে এদিকে নজর। হায়দ্রাবাদ থেকে 150 কিলোমিটার দূরে 2800 কিলোমিটার জুড়ে এই অরণ্যভূমির পাশ দিয়ে বইছে কৃষ্ণা নদী। এই প্রকল্পের ফলে এখানকার জল দূষিত হবে, জঙ্গল কাটা পড়বে, আদিবাসীদের ঘর ভাঙা হবে, তাতে কি, বেঁচে দে, মন্দির বহি বানায়েঙ্গে দল। জল জঙ্গল জমি কেড়ে নেবার পরিকল্পনায় মত্ত। 3, মহারাষ্ট্র ইকো সেন্সিটিভ ওয়েস্টার্ন ঘাট থেকে 15% বাদ দেওয়ার আবেদন 2010-এ কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট 6টা রাজ্যের 60,000 স্কোয়ার কিলোমিটার জায়গাকে ইকো সেন্সিটিভ মানে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছিল, যেখানে মাইনিং বা বোরিং ইত্যাদি করা যাবে না। এখন তার মধ্যে 15% বাদ দেবার কথা বলে দেওয়া হয়েছে। এটা আস্তে আস্তে বাড়বে। পরিবেশ মন্ত্রী রাজ্যের সঙ্গে বসে এই সমস্ত এলাকা চূড়ান্ত করে ফেলেছেন। কেবল কেন্দ্রে বেছে দেবার কাজ চলছে নয়, রাজ্যেও শকুনেরা আছে সুযোগের সন্ধানে। উন্নয়ন হবে, পরিবেশ, জঙ্গল, আদিবাসী মানুষ, উন্নয়ন। 4, কর্ণাটক সারাভাতি স্যাংচুয়ারি বোরহোলস করার অনুমতি। দেশ জোড়া লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রী নিজেও হাজির থেকে এই প্রকল্পের ছাড়পত্র দিয়েছেন। ভাবুন একবার কত তাড়া ছিল। 12টা বোরহোল করার কাজ শুরু হয়ে গেছিল তখনই, এখন আরো বেড়েছে প্যান্ডেমিকের মধ্যেই। 2000 মেগাওয়াট সারাভাতি পাম্প স্টোরেজ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট হচ্ছে কোথায়? সারাভাতি স্যাংচুয়ারিতে। একটা নীলগাই, একটা ব্ল্যাক বাক মারা নিয়ে মিডিয়ার যে নাচন কোদন, সেটা যে আসলে টিআরপির খেলা, সেটা বুঝুন। নরেন্দ্র মোদীর সরকার এখানে বোরওয়েল বসাচ্ছে ধ্বংস করে জঙ্গল, আর ওখানে একখানা ব্ল্যাকবাক মারার জন্য সালমান খান ইত্যাদিদের নিয়ে টিআরপি তোলা হচ্ছে। ওটা তামাশা, মাদারিকা খেল। নেশন ওয়ান্টস টু নো বলে ঘন্টাখানেক চেঁচাও, তারপর বেচে দে বলে গান বাজাও। ফলে একটা সংরক্ষিত বনাঞ্চল বিপন্ন হয়ে যাচ্ছে। বিপন্ন প্রজাতির লায়ন টেল্ড ম্যাকাও এখানেই পাওয়া যায়, আর কিছুদিন পরে পাওয়া যাবে না, ছবিতে দেখতে হবে। 5, গোয়া মল্লম ন্যাশনাল পার্ক আর ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, মধ্যিখান দিয়ে রাস্তা তৈরি হচ্ছে, বৈদ্যুতিক সংযোগ। ভগবান মহাবীর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর গোয়ার মল্লম ন্যাশনাল পার্ক এর ঠিক মধ্যিখান দিয়ে 3টে প্রকল্পের কথা চলছে। এক, কর্ণাটকের কাস্টারলক থেকে শুরু করে গোয়ার ভাস্কোডাগাম পর্যন্ত যে রেল লাইন আছে সেটা ডাবল লাইন করা হয়েছে। কর্ণাটকের বেলগাভি থেকে গোয়ার পানাজি পর্যন্ত 4 লেনের সড়ক প্রায় শেষ। 3 নম্বর, কর্ণাটকের ধারওয়াড় থেকে গোয়ার মাপুসা পর্যন্ত হাইটেনশন বৈদ্যুতিক সংযোগের কাজ চলছে। কেবল প্রজেক্টের অংশ ধরলে 37,000 গাছ, 170 হেক্টর বনভূমি উড়ে যাবে, যাচ্ছে 37,000 গাছ। 3,000 গাছ দেউচা পচামিন নিয়ে কত কথা হচ্ছে, 37,000 গাছ উড়িয়ে দেওয়া হয়েছে, কোনো কথা হয়নি, কেউ জানেই না। এবার তারও অর্ধেকের বেশি জমি আর গাছ চলে যাবে, আরো যাবে এই কনস্ট্রাকশনের জন্য। কিন্তু মিয়া বিবি রাজি কেয়া করেগা? কাজী যারা রেল সড়ক বেচে দিচ্ছে তারা এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলবে কেন? গুজরাট, মোদিজির নিজ ভূমি, গির ন্যাশনাল পার্ক ইকো সেন্সিটিভ জোনের মধ্যে লাইমস্টোন মাইনিং চলছে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, সেখানেও নিয়ম নেই। দেশের একমাত্র সিংহ মানে লায়ন রিজার্ভ ফরেস্টের আওতাতে লাইমস্টোন মাইনিং শুরু করা হয়ে গেছে সরকারের অনুমতি নিয়ে, পরিবেশের ছাড়পত্র নেওয়া হয়নি। আদালত দেখতে চেয়েছে, তারপরে আদালত ম্যানেজ, আবার চলছে কাজ। মাইনিং জায়েজ। এখানে এক লাগাতার প্রতিরোধ তৈরি করেছিল, হ্যাঁ এই মাওবাদীরা করেছিল বলে একেবারে ডাইরেক্ট অ্যাকশন, ঘিরে ধরে গুলি করে মারো, সেই সাফাই অভিযান। চারু মজুমদার জহরের পরে 3 নম্বরে নাম জুড়ে গেল বাসব রাজ। তো ওনারা যুদ্ধ করছিলেন রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্র কি ছেড়ে দেবে না গান স্যালুট দেবে? রাষ্ট্র তার সব শক্তি দিয়ে নেমেছে তাদের নিকেশ করতে। সেই সরাসরি যুদ্ধে 21শে মে 27 জন মাওবাদীকে মেরেছেন দেশের সশস্ত্র বাহিনীর এক বিরাট রেজিমেন্ট। তাদের মধ্যে 12 জন মহিলা ছিলেন। সেই যুদ্ধ জয়ের পরে তারা নেচেছেন, বেশ করেছেন, কিন্তু তাতেই কি খনি লুটের প্রশ্নটা উবে যাবে? আদিবাসী ভারতের মোট জনসংখ্যার মধ্যে 8.6% 2011-র আদমশুমারি। অথচ উন্নয়নের নামে যত মানুষ উচ্ছেদ হয়েছে তার 40 থেকে 50% আদিবাসী। যাদের জনসংখ্যা 8.6%, উন্নয়নের নামে উচ্ছেদ হয় তারা 40 থেকে 50% গোটা ভারতবর্ষের। কেন? মানে দেশ জোড়া উন্নয়নের, তার বিভিন্ন প্রকল্পের বোঝাটা সবচেয়ে বেশি যাচ্ছে তাদের উপরে। উচ্ছেদের পরিমাণ 1950 থেকে 1990 প্রায় 1.85 কোটি মানুষ। সাম্প্রতিক হিসেব বলছে গত 50 বছরে প্রায় 5 কোটি মানুষ এভাবে উচ্ছেদ হয়েছে।
এবং এদের একটা বড় অংশই আদিবাসী। তার কারণ কি, এই আদিবাসীদের জমি দেশে সবচেয়ে বেশি জমি ধনী, কয়লা, বক্সাইট, লোহা, ইউরেনিয়াম সব আদিবাসী দূষিত অঞ্চলে। ভারতের সবচেয়ে ঘন বন, যেটা জল, খাদ্য, ওষুধ, জীবিকা দেয়, সেগুলো আদিবাসী অঞ্চলে বেশি। উত্তর পূর্ব ভারত, ছত্তিশগড়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বড় নদীর উৎস এই পাহাড়ি বনভূমি এই অঞ্চলে। ফলে এখানেই বড় বড় বাঁধ, জলবিদ্যুৎ প্রকল্প ইত্যাদি বানানো হচ্ছে, আর উন্নয়নের বলি হচ্ছে আদিবাসী। উন্নয়ন হোক, উন্নয়নের ফল কারা পাচ্ছে? উন্নয়নের ফল যারা ওই ভূমির মানুষ, তারা যদি না পায়, তাহলে উন্নয়নের ফলের কি লাভ? তাদেরকে উচ্ছেদ করে উন্নয়ন হবে, তারা চুপ করে বসে থাকবে। ঠিক এইখানেই নকশাল পন্থা আর মাওবাদ আর বামপন্থা মার্ক্সবাদ সশস্ত্র আন্দোলনের বীজটা লুকিয়ে আছে। বাসব রাজকে মারুন, নৃত্য করুন, ভাড়াটে ঢাক পেটানে ওলা বা ভাড়াটে ঢাক পেটানে উলিদের নিয়ে যত খুশি লেখান, বীজ থেকে গেলে গাছ হবে। আর ঠিক এইখানে এসেই আপনি বলতে পারেন, তাহলে যারা সশস্ত্র যুদ্ধ করছেন না, যারা নির্বাচনে নেমেছেন, এমনকি যারা কমিউনিস্ট, মার্ক্সবাদী, লেনিনবাদী নন, তাদের লড়াই কি লড়াই নয়? 100 বার লড়াই। তাদের লড়াইকে অস্বীকার করার তো কোনো কারণ দেখি না। বাম আমলে বর্গা রেকর্ডকে অস্বীকার কে করবে? উত্তর ভারত জুড়ে কৃষক নেতাদের লড়াইকে অস্বীকার কে করবে? সিঙ্গুর নন্দীগ্রামে জমি দখলের বিরুদ্ধে লড়াই আজ ইতিহাস। সে লড়াই মমতা ব্যানার্জিকেও দেউচা পচামিতে প্রশ্নের সামনে এনে ফেলেছে বলেই পুলিশ, লাঠি, মিলিটারি পাঠাতে পারছেন না। ইনফ্যাক্ট সিঙ্গুর নন্দীগ্রামের লড়াইয়ের প্রথম সূত্রপাত তো এমকেপি বা সেই রকম কিছু মার্কসিস্ট, লেনিনিস্ট, মাওয়িস্টদের হাত ধরেই। কিন্তু সেই আন্দোলনের ফল এখন সারা ভারতে। জমি নিতে গেলে সিঙ্গুর প্রসঙ্গ এসে যাচ্ছে। বামফ্রন্টের বর্গার কথা ঘুরে ফিরে আসবে। বামফ্রন্ট শূন্য, কিন্তু আসবেই কথা। কারণ ওই যে বীজ থাকলে আজ না হয় কাল অঙ্কুর বের হবেই। 21শে ফেব্রুয়ারি 27 জন নক্সালাইট খুন করে আমোদগাঁয়ে মিডিয়া এমন আনন্দ করছিল, এমনি এমনি করছিল না। করছিল তার দায় হচ্ছে গিয়ে তার ঠিক 1 মাস আগে পহেলগামে 27 জন নাগরিকের খুনকে ধামাচাপা দেবার চেষ্টা। সেখানে কি হয়েছিল, কারা দোষী, কিসের জন্য এই ঘটনা ঘটলো, ঘটনা ঘটানো হলো না ঘটনা ঘটলো, পুলওয়ামাই জানি না, পহেলগাম কি করে জানবো? এসব থাক, কম্বলের তলায় থাক। বাসব রাজুর মৃত্যুতে নাচন কোদন হোক। সমাজ বিজ্ঞানে সেই নাচন কোদনের কথা থাকবে না। ইতিহাসের পাতায় থাকবে নকশালবাড়ি, থাকবে ভূমি সংস্কার, থাকবে দলিতদের লড়াই, থাকবে জাতিভিত্তিক জনগণনা, থাকবে খনি, জঙ্গল লুটের কথা, আর তার বিরুদ্ধে লড়াইয়ের কথা। সেই লড়াইয়ে কেউ মিছিলে আছেন, কেউ গানে আছেন, কেউ কবিতায়, কেউ যুদ্ধে আছেন। রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নামলে রাষ্ট্র ছেড়ে দেবে কেন? মেরেছে, আইনি সেই হত্যা, লিগাল অ্যানিহিলেশন। কিন্তু তখনই মনে পড়বে চের সেই অমোঘ উক্তি, আই নো ইউ হ্যাভ কাম টু কিল মি, শোট কাওয়ার্ড, ইউ আর অনলি গোয়িং টু কিল আ ম্যান। একটা মানুষকে মারছেন। হ্যাঁ, মানুষ মারা আর কি বিরাট কাজ, আদর্শকে মেরে ফেলা যায় না। নকশালবাড়ি থেকে সে বাস্তারে গিয়ে হাজির হয়েছে। নকশালবাড়ি শিলিগুড়ির ওপরে, পশ্চিমবঙ্গ থেকে সে চলে গেছে বাস্তার থেকে আবার দিল্লিতে গিয়ে পৌঁছবে না, তার গ্যারেন্টি কে দেবে? ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।